এই হলো শর্মা পরিবার, যার প্রধান হলেন রামদেব শর্মা। কিন্তু সংসারে আসল কর্ত্রী ছিলেন মিসেস শর্মা। আরে বৌমা। হ্যাঁ মা। হ্যাঁ মা, আমি তোমায় না রিমাকে ডেকেছি। ও তো বাজার গেছে জিনিসপত্র কিনতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার জন্য চা বানিয়ে দাও। বাবা, আপনিও চা নেবেন? যখন তুমি বানাচ্ছ তাহলে আমার জন্য বানাও। হ্যাঁ বাবা। মিসেস শর্মার 4 ছেলে আর তার বউরা ছিল। মিসেস শর্মা তাদের ওপরে খেয়াল রাখত। প্রত্যেক মাসে ছেলেরা মাইনে পেত, আর সেই মাইনে তারা তাদের মায়ের হাতে দিত। মিসেস শর্মাকে না বলে তারা নিজেদের ওয়াইফের জন্য কিছুই কিনত না। মা, অনেকদিন ধরে সুনিতা নতুন শাড়ি চাইছিল। আমি কি ওর জন্য এই মাসে একটা শাড়ি কিনতে পারি? না, এইভাবে তুই শাড়ি কিনলে তোর ভাইদেরও মন হবে। এইভাবে তো যে যার নিজের ইচ্ছে মতো করবে। ঠিক আছে মা। ওই দিন সন্ধ্যেবেলায় মিসেস শর্মা বাজারে গেল আর 4টে শাড়ি কিনে নিল। বৌমা, নয়না, রিমা, সুনিতা, লতা, কোথায় তোমরা? আসছি মা। নয়না, এটা তোমার জন্য। রিমা, এটা তোমার। সুনিতা, এটা তোমার। লতা, এটা তোমার। খুব ভালো মা, দারুণ হয়েছে মা। আমার এরকমই শাড়ি দরকার ছিল। তোমরা সবাই যাও আর খাবারের ব্যবস্থা করো। শোনায় না, তুমি দাঁড়াও, আমার তোমার সাথে কথা আছে। ঠিক আছে মা। বাকি 3 জন চলে গেল। শোনায় না, তুমি বাড়ির সব থেকে বড় বউ। আমার পরে এই পরিবারকে এক রাখার দায়িত্ব তোমার। বিক্রম বলল তোমার নতুন শাড়ির দরকার, কিন্তু আমি ওকে না করে দিলাম। তুমি জানো কেন? না মা। আর আজকে যদি ও তোমার জন্য শাড়ি আনতো, তাহলে রবি আর নিতিন তার বউদের জন্য গহনা নিয়ে আসতো। এইভাবে পরিবারের মধ্যে অশান্তি আসবে। তোমরা 4 জন আমার বৌমা, আর তোমরা 4 জনই আমার কাছে এই জন্য সমান। আমি তোমাদের সবার জন্য শাড়ি কিনেছি। আজকের পর তোমার যদি কিছু চাই, তুমি আমাকে বলো, বিক্রমকে না। আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের দায়িত্ব বুঝে নাও। ঠিক আছে মা। মিসেস শর্মা খুব ভালোভাবে তার বউকে তার দায়িত্বের কথা বোঝালেন। কিছু মাস পরে রিমার যখন একটি কার অ্যাক্সিডেন্ট হলো আর ওর হাত ফ্র্যাকচার হয়ে গেল, তখন মিসেস শর্মা নিজেই হাত থেকে রিমাকে খাওয়াতো। নয়না পড়াশুনো জানতো আর ওর চাকরি করার ইচ্ছে ছিল, আর এই নিয়ে ও তার স্বামীর সাথে ঝগড়া করত। মা, এবার তুমি একেই বোঝাও, এর চাকরি করার কি দরকার বলো তো? নয়না চাকরি করে, এতে ভুল কিসে? যদি ওর মন করে ওকে চাকরি করতে দাও। আর এইভাবে মিসেস শর্মার জন্য নয়না চাকরি করে নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হলো। আর লতার খাবার বানানোর খুব শখ ছিল, তাই মিসেস শর্মা ওকে আলাদা আলাদা খাবার বানাতে শেখালো। আজকে মিসেস শর্মার 50 বছরের জন্মদিন। বৌমা, মা আপনি এখানে চুপচাপ বসুন তো। কিন্তু কেউ কি আমায় বলবে যে এখানে কি হচ্ছে? বলছি। মিসেস শর্মার বৌমারা একসাথে মিলে একটা নেমন্তন্নের আয়োজন করলো। হ্যাপি বার্থডে টু ইউ মিসেস শর্মা। ধন্যবাদ। আর এই উপহার আমাদের সব বৌমাদের তরফ থেকে আপনাকে দিলাম। ওই উপহার ছিল মিসেস শর্মার একটা পেন্টিং, যেখানে লেখা ছিল মা। সত্যি কথা বলতে ইনি আমাদের শাশুড়ি মা নন, বরং মা। এইসব শুনে মিসেস শর্মার মন ভারী হয়ে গেল, আর ওনার চোখ দিয়ে খুশির জল পড়তে লাগলো। উনি ওনার 4 বউকে জড়িয়ে ধরলেন। এই গল্পটা হলো দুর্গা দেবীর। নিজের স্বামীর মৃত্যুর পর দুর্গা দেবী নিজের সংসার চালাতেন। দুর্গা দেবীর 3টে ছেলে ছিল, ওম, জয়, জগদীশ।
ওম খুব জ্ঞানী ছিল, যার বেদের অনেক জ্ঞান ছিল। জয় একজন ব্যবসায়ী ছিল, আর জগদীশ কৃষক ছিল, যে দুর্গা দেবীর সমস্ত জমিতে ফসল ফলাতো। সময়ের সাথে সাথে দুর্গা দেবী নিজের 3 ছেলের বিয়ে দিয়ে দেয়। এখন বউদের চলে আসায় সংসারে কখনো কখনো অশান্তি লেগেই থাকতো, কিন্তু দুর্গা দেবী এইসব জিনিসগুলোকে মোটেই মাথা ঘামাতেন না। কিন্তু একদিন এই 3 বউয়ের ঝগড়া এতই বেড়ে গেল যে জগদীশের বউ জগদীশের কাছে গিয়ে বলে, এই বাড়িতে সবাই যে খাবার খাচ্ছে তার চাষবাস তো আপনিই করেন, তো আপনি আপনার মায়ের কাছ থেকে ভাগ চেয়ে নিন। সবাইকে নিজের নিজের খাটনিটা খাটতে দিন, তখন ওরা বুঝবে আসল কাজটা কি। জগদীশ নিজের বউকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই শুনতে রাজি না। শেষে জগদীশ নিজের মায়ের কাছে যায়। মা, আমি এই রোজ রোজ ঝগড়া থেকে বিরক্ত হয়ে গেছি। আমরা সবাই এটা চাই আপনি আপনার সমস্ত সম্পত্তি ভাগ বটোয়ারা করে দিন। হ্যাঁ মা, সেটাই ঠিক হবে, আমারও সেই একই বক্তব্য। দুর্গা দেবী 3 জনের দিকেই ভালো করে দেখলেন, আর তারপর বললেন, ঠিক আছে, তোমাদের সবার যদি এটাই মত থাকে তাহলে আমি বাটোয়ারা করে দেব। তার আগে আমি চাই আমাদের পুরো পরিবার একসাথে তীর্থযাত্রায় গঙ্গার ঘাটে স্নান করে আসব, আর ফিরে এসে আমি সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দেব। 3 ভাই এতে রাজি হয়ে যায়, আর কিছুদিন পরে তারা তীর্থে বেরিয়ে যায়। ওম পয়সার থলি নিজের মাকে দিয়ে দেয়। 2 দিনের যাত্রার পর তারা একটা মন্দিরে যায়, সবাই ভগবানের দর্শন করেন, আর তারপরে সবাই গঙ্গায় স্নান করতে যায়। যেমনই দুর্গা দেবী গঙ্গায় ডুব লাগায়, সঙ্গে সঙ্গে পয়সার থলিটা গঙ্গায় ভাসিয়ে দেয়। সবাই ডুব লাগিয়ে ঘাটের কাছে এসে বসে থাকে। হ্যাঁ, তীর্থ হয়ে গেল আর গঙ্গায় গিয়ে স্নানটাও হয়ে গেল, এখন শুধু বাড়ি গিয়ে ভাগ বটোয়ারা করতে হবে। হ্যাঁ, চলো চলা যাক। কিন্তু কি হলো মা? পয়সার থলিটা তো তোমার কাছেই তো ছিল। হ্যাঁ, এতক্ষণ তো ছিল, কিন্তু জানি না কোথায় গেল। হয়তো গঙ্গায় বয়ে গেছে। কিন্তু এখন আমরা কি করব? আমাদের কাছে তো টাকাই নেই, আমরা এখন বাড়ি ফিরবো কি করে? ভয় পেও না, আমার 3টে ছেলে, তারা কিছু না কিছু ব্যবস্থা করবে। ওম, জয়, জগদীশ, আমরা সবাই এখানে অপেক্ষা করছি তোমার জন্য। যাও আর পয়সার ব্যবস্থা করে নিয়ে আসো। ঠিক আছে মা। 3 ভাই আলাদা আলাদা দিকে যায়। ওম একটা গ্রামে পৌঁছায়, যেখানে গিয়ে একটা লোক কাঁদছে। কি হলো ভাই? আমাদের বাবা আমাদের সম্পত্তি 4 ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিল, শুধু একটা বিড়াল ছাড়া। গ্রামের প্রধান ঠিক করলো যে ওই বিড়ালের একটা পা আমাদের একটা ভাইয়ের। 2 দিন আগে বিড়ালের যে পাটা আমার ভাগ্যে ছিল সেটাতে চোট লাগে, তো তাতে আমি ঘি লাগানো কাপড় দিয়ে আটকে দিই। তারপর বিড়াল সেই পাটা নিয়ে আগুনের কাছে চলে যায়, আর কাপড়ে আগুন লেগে যায়, আর তারপর দেখতে দেখতে অনেকগুলো বাড়িতে আগুন লেগে যায়। এখন আমার মতো একটা গরিবকে সবাইকে খেসারত দিতে হবে। এখন তুমিই বলো আমি কি করব? আমি যদি তোমার সমস্যার সমাধান করে দিই তাহলে তুমি আমাকে কি দেবে? আমার কাছে 4টি গরুর গাড়ি আছে, আমি সেটা তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুমি তোমার 3 ভাইকে আর গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করো। গ্রামবাসীরা একটা গাছের নিচে জড়ো হলো। এটা কি ঠিক যে মদন বিড়ালের তার নিজের পায়ে কাপড় বেঁধেছিল? হ্যাঁ। উনি কাপড় কেন বেঁধেছিলেন? কারণ বিড়ালের ওই পাটাতে চোট লেগেছিল। তার মানে বিড়াল ওই পাটা দিয়ে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারছিল না। তাহলে কিভাবে ঠিক হলো? কারণ ওর বাকি 3টে পা ঠিক ছিল, এই জন্যে চলতে পারছিল। মানে বাকি 3টে পা ঠিক ছিল, তাই বিড়ালটা আগুন লাগিয়েছিল গ্রামে গিয়ে। তার জন্য খেসারত দিতে হবে যার ভাগ্যে ওই 3টে পা ছিল। তুমি তো একদম ঠিক কথাই বলেছ। ওম মদনের সমস্যার সমাধান করে দিল, আর 2টো গরুর গাড়ি পেয়ে গেল। জয় পৌঁছালো নদীর পাড়ে, যেখানে রাজা কিছু ঘোষণা করছিল। যেই লোক
আমার এই হাতিটার ওজন বলে দিতে পারবে, তাকে আমি 1000 সোনার মুদ্রা দেব। জয় তাড়াতাড়ি করে রাজার কাছে চলে যায়। মহারাজ, আমি এটা করতে পারি, কিন্তু আমার একটা নৌকা আর সেই সাথে বস্তা ভরা অনেক ফসল চাই। ঠিক আছে। রাজা জয়কে নৌকা দিয়ে দেয়। এবার এই নৌকাটাকে নদীতে ভাসান আর তারপর হাতিকে এর ওপরে বসান। সেনারা হাতিকে নৌকার ওপর বসিয়ে দিল। তারপর জয় কয়লার একটা টুকরো দিয়ে একটা দাগ কাটলো, যেখান পর্যন্ত নৌকাটা জলে ডুবেছিল। এবার আপনি হাতিটাকে বার করে নিন আর এর মধ্যে ধান ভরা বস্তা দিন। সেনারা হাতিকে নৌকার থেকে বের করলো আর নৌকার মধ্যে ধানের বস্তা চাপাতে শুরু করলো। যখন নৌকা দাগ পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে, ঠিক আছে, এবার এই সবকটা ধানের বস্তা ঠিক করে ওজন করে নিন। সেনারা ধানের বস্তার ওজন করা শুরু করে দিল। মহারাজ, 3000 কিলো। তাহলে মহারাজ, এই হাতিটার ওজন দাঁড়ালো 3000 কিলো। খুব ভালো জয়, এই নাও তোমার পুরস্কার। জয় 10,000 সোনার মুদ্রা পেয়ে গেল। জগদীশ একটা ক্ষেতে পৌঁছায় যেখানে কিছু লোক কথা বলছিল। কি ব্যাপার ভাই? এই জমিটা এত জলা যে ভাই কোনো ফসল চাষ হয় না। বুঝতে পারছি না কি করব। আমি এই সমস্যার সমাধান করে দিতে পারি, কিন্তু আমি কি পাবো? আমি তোমাকে 2 বস্তা চাল আর ডাল দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে অনেকগুলো নারকেলের ছোবড়া দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জগদীশ নারকেলের ভিতরে ধান লাগালো আর সেগুলোকে ভিজে মাটিতে পুঁতে দেয়। এরকম ভাবে সে একটা ছোট জায়গায় ধান লাগিয়ে দেয়। এখন এইভাবে সমস্ত ক্ষেতে লাগিয়ে দাও। জগদীশ 2 বস্তা চাল ডাল পেয়ে গেল। 3 ভাই মায়ের কাছে চলে গেল। এই নাও মা, 2টো গরুর গাড়ি, এই যে সোনার মুদ্রা, আর এই যে 2 বস্তা চাল ডাল। তোমরা 3 জনেই আলাদা আলাদা জিনিস জোগাড় করেছো। জগদীশ, তোমার কি মনে হয় তুমি একা খেটেই সংসার চালাও? কিন্তু এমন নয়। দেখো, ওম গরুর গাড়ি নিয়ে এসেছে আর জয় এনেছে স্বর্ণ মুদ্রা, আর তুমি চাল ডাল নিয়ে এসেছো। আমি বুঝতে পেরে গেছি মা। এরপরেও কি তোমরা 3 জন আলাদা আলাদা হতে চাও? না মা, আমরা বুঝে গেছি যে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকলেই পরিবারের জন্য ভালো। খুব ভালো। এইভাবে দুর্গা দেবী নিজের 3 ছেলের ভাগ বাটোয়ারা আটকে দেয় আর তাদেরকে একে অপরের মূল্য বোঝায়। তো বাচ্চারা, গল্পটা আমাদের এটা বোঝায় যে আমাদের সবাইকে মিলেমিশে একসাথে থাকা উচিত। হেমলতা নিজের ছেলে পঙ্কজের বিয়ে খুব ধুমধাম করে করালো। কয়েক মাস পরে হেমলতার বৌমা পল্লবী হেমলতার খুব যত্ন নিয়ে সেবা করত। বৌমা, 1 কাপ চা দাও তো। এক্ষুনি আনছি মা। এই দেখে হেমলতা খুব খুশি ছিল। আর কয়েকদিন পর ওনার ছেলে পঙ্কজ শহরে কাজ করতে চলে গেল। আর ও চলে যেতেই পল্লবীর ব্যবহারটাই পাল্টে গেল। বৌমা, 1 কাপ চা দাও তো। মা দেখুন, আমার হাতে অনেক কাজ আছে, আপনি চা খেতে চাইলে নিজে গিয়ে বানিয়ে নিন না। হেমলতা নিজের বৌমার এই ব্যবহারটা মেনে নিতে পারছিল না। এখন হেমলতার বৌমা ওনাকে সময় মতো খাবারও খেতে দিত না। এই দেখে হেমলতা ঠিক করলেন যে উনি ওনার বৌমাকে শায়েস্তা করবেন। হেমলতা নিজের বৌমাকে বললেন, বৌমা, আমি ভগবানের দর্শন করতে তীর্থ যাচ্ছি, কয়েক মাসের মধ্যেই ফিরে আসব, নাইলে আমি বেঁচে যাই। এই বলে হেমলতা নিজের ব্যাগ নিয়ে ওনার বোন স্বর্ণলতার সাথে চলে গেলেন। এদিকে পল্লবী বাড়িতে একা খুব খুশিতেই ছিল। কয়েক মাস কেটে গেল। তারপর স্বর্ণলতা বাড়ি একলাই ফিরে এলেন। তোমার শাশুড়ি মা আর বেঁচে নেই, ওনার দর্শন করার আগেই ওনার কাছেই ও পৌঁছে গেছে। কি বললেন? মা গো, মা গো। পল্লবী কান্নাকাটির অ্যাক্টিং করলো। সব কিছু কাজকর্ম হয়ে যাওয়ার পরে
পল্লবী নিজের স্বামীর সাথে সুখেই ছিল। একদিন পল্লবী একা বাড়িতে ছিল আর পল্লবী একটা ছায়া দেখতে পেল। পরের দিন হেমলতা ভূত সেজে পল্লবীর সামনে এলো। পল্লবী চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তারপর এভাবে কয়েক রাত হেমলতা ভূত সেজে এসে পল্লবীকে ভয় দেখাতো। একদিন পল্লবী যখন রান্নাঘরে একলা ছিল তখন হেমলতা আবার ভূত সেজে ওর কাছে এলো। শুনছো শুনছো গো? পঙ্কজ দৌড়ে দৌড়ে এলো আর তারপর হেমলতা পঙ্কজের কাছে গেল। বাবা, আমি এখনো বেঁচে আছি। আমি বৌমাকে সায়স্তা করতে চেয়েছিলাম, এই জন্য আমি মরার আর ভূত সেজে আসার নাটকটা করলাম। সায়স্তা করতে চেয়েছিলে, কিন্তু কেন? বৌমা, পঙ্কজকে সত্যিটা তুমি বলবে না আমি বলবো? আমি তোমার চলে যাওয়ার পরে তোমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, এতটাই যে ইনি তীর্থে বেরিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে গেছিলেন। ছি, আমি তোমার থেকে এটা আশা করিনি। মা, আমি আমার স্ত্রীর অন্যায়ের জন্য তোমার থেকে ক্ষমা চাইছি। হেমলতার এই নাটকের ফলে পঙ্কজ নিজের বউয়ের সত্যিটা জানতে পারল আর পল্লবী একটা ভালো শিক্ষাও পেল যে কখনো ভালো হওয়ার নাটক করতে নেই, কারণ সত্য যখন হোক সকলের সামনে প্রকাশ পেয়েই যায়। সদন আর মদনের আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। দুজনেই খুব পরিশ্রমী আর সৎ। ওদের চাষের জমিও আছে আর একটা বাড়িও আছে। খুব ভালো। আমার দুজন মেয়েও সর্বগুণ সম্পন্ন। দুজন যদি একই বাড়িতে যায় আর একসাথে থাকে, আমার কাছে এর থেকে ভালো কথা আর কি বা হতে পারে। তাহলে আমি কথা দিলাম, সামনে যে একাদশী আসছে আমি মদন আর সুষমার, সদন আর প্রভার বিয়ে দিয়ে দেব। হ্যাঁ দাদা, এটা তো খুবই খুশির খবর। এই নিন, মিষ্টি মুখ করুন। একাদশীর দিন সুষমা ও মদনের এবং প্রভা ও সদনের বিয়ে সম্পন্ন হলো। প্রতিবেশী এক কাকিমা তাদের বরণ করলেন। সুখে থাকো, শান্তিতে থাকো। পরের দিন সকালে দুই ভাই সদন আর মদন কাজে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। সুষমা, আমার খাবার নিয়ে এসো। খাবার তৈরি হতে একটু সময় লাগবে, তোমরা দুজন তোমাদের কাজে চলে যাও, আমি খাবার সেখানেই নিয়ে যাব। ঠিক আছে। কিছুক্ষণ পরে প্রভা, প্রভা। হ্যাঁ দিদি। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, তুমি এই বাসনগুলো মেজে দাও। ঠিক আছে দিদি। তোমার চাষের জমি কত বড় আর উর্বর। এটা আমাদের বহু বছরের পরিশ্রমের ফল। বৌদি, এই গ্রামে একমাত্র আমাদেরই জমিতে যেখানে সারা বছর কোনো না কোনো ফসল ফলতেই থাকে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা ভাই। আচ্ছা শোনো, আমি এখন আসছি। হ্যাঁ প্রভা, এসব কি? তুমি এখনো পর্যন্ত ঘর পরিষ্কার করোনি? আসলে দিদি, আমি তো ঘি বানাচ্ছিলাম, এক্ষুনি ঘর পরিষ্কার করে দিচ্ছি। তুমি কোনো কাজ দেখছি সময় মতো করো না, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। এখনো পর্যন্ত ঘর নোংরা হয়ে রয়েছে। দিদি, আমি এক্ষুনি করে দিচ্ছি। সুষমার ব্যবহার প্রভার প্রতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। সুষমা প্রভাকে খুব ঈর্ষা করত, সেই জন্য সুষমা প্রভাকে রোজ কথা শোনাতো। এখন রোজ সুষমা প্রভার সঙ্গে ঝগড়া করার বাহানা খুঁজত। খুব শীঘ্রই সদন আর মদনও এটা বুঝতে পেরে গিয়েছিল যে তাদের বউয়েদের মধ্যে মনোমালিন্য বাড়ছে। এক রাতে, হ্যাঁ গো, সত্যি কি বছরের 12 মাস তোমাদের চাষের জমিতে ফসল ফলে? হ্যাঁ, কেন এমনটা জিজ্ঞেস করছো কেন? কি গো, দুই ভাইয়ের মধ্যে তুমিই তো বড়, তাই চাষের জমি তো তোমার তো অধিকার বেশি, তাই না? কি বলতে চাইছো তুমি? মানেটা হলো এই যে আমি এই বাড়িতে আর থাকতে চাই না। প্রভা আর আমার মধ্যে রোজ ঝগড়া হচ্ছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন আমরা দুজনে একে অপরের শত্রু হয়ে যাব। দেখো,
এর থেকে বরং ভালো হবে যে আমরা অন্য কোথাও গিয়ে থাকি। তাহলে আমরা কোথায় যাব? আমরা বরং তোমার চাষের জমিতে বাড়ি বানিয়ে সেখানেই থাকবো। তুমি একটা কাজ করো না, তোমার ভাই সদনকে এই বাড়িটা দিয়ে দাও, আর ওই চাষের জমিটা আমরা বরং নিয়ে নিই। এর ফলে ভবিষ্যতে কখনো আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া হবে না। কথাটা তো তুমি ঠিকই বলেছ। কালকে এই ব্যাপারটা নিয়ে আমি সদনের সাথে কথা বলবো। ভাই সদন, তুই তো সব সময় আমার কথা শুনিস। হ্যাঁ দাদা, তুমি বড়, তাই তোমার কথা শোনা আমার কর্তব্য। আজকে আমি তোকে আমার একটা সিদ্ধান্তের কথা বলবো। দাদা বলো। এই জমি আর বাড়ি আমাদের দুজনের, কিন্তু এখন আমাদের ভাগাভাগি করতে হবে। এই জমি যা আছে সব আমি নিয়ে নেব, আর বাড়ি তুই নিবি। কিন্তু দাদা, আমরা কি একসাথে থাকতে পারি না যেভাবে এতদিন ধরে থাকছি? তুই তো ভালো করেই জানিস যে সুষমা আর প্রভা রোজ কিছু না কিছু বিষয় নিয়ে ঝগড়া করা শুরু করে। এটাই সব থেকে ভালো হবে যে আমরা ভাগাভাগি করে নিই আর আলাদা হয়ে যাই, আর ভবিষ্যতে আমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া না হয়। সেই কারণে এটা ভীষণই জরুরি যে আমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিই। ঠিক আছে দাদা, যা তুমি ভালো বোঝো। জানি না দাদা কেন এমন একটা সিদ্ধান্ত নিল। সে যাই হোক, আমাদের ওনার আদেশ পালন করা উচিত। হয়তো দিদি আলাদা থেকে খুশি থাকতে পারবে। তাই হয়তো হবে, কিন্তু এবার আমাদের জীবন কিভাবে চলবে? জমি তো দাদার ভাগে চলে গেছে। তুমি বাড়ির বাইরে যে ছোট্ট জমিটা আছে না, ওখানে সবজি চাষ করো, আর আমি ঝুড়ি বানিয়ে বিক্রি করব। এতে আমাদের দুজনের জীবন ভালোভাবেই কেটে যাবে। ঠিক আছে, যেমন ভগবানের ইচ্ছে। আর তারপর সদন বাড়ির বাইরেই সবজির বীজ বপন করলো, আর প্রভাও ঝুড়ি বিক্রি করতে লাগলো। 1 মাস পর একটি আহত পাখি উড়তে উড়তে চলে এলো। আরে রে 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 রে, এর তো পায়ে আঘাত লেগেছে। প্রভা, প্রভা। হ্যাঁ বলো। তুমি না একটু চুন হলুদ নিয়ে এসো তো। এই পাখিটার পায়ে আঘাত লেগেছে, ওর পায়ে একটু কাপড় বেঁধে দিতে হবে। এবার খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে ছোট্ট বন্ধু, আবার তুমি আগের মতো উঠতে পারবে। এখন কিছুক্ষণ এখানেই বিশ্রাম করো। কিছুক্ষণ পর সেই পাখিটা উড়ে গেল। প্রভা, 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 দেখো আমাদের ছোট্ট বন্ধু আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। এই দেখো কি নিয়ে এসেছে। আরে বাহ, এগুলো তো দেখছে কুমড়োর বীজ। তুমি এগুলো বাগানে পুঁতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরের দিন যেই না সদন বাগানে পৌঁছলো, সে বড় বড় কুমড়ো দেখে চমকে উঠল। প্রভা, প্রভা। কি হয়েছে গো? তুমি এত কেন চেঁচাচ্ছ? আরে এ কি, একদিনে কুমড়ো হয়ে গেল, আবার বড়ও হয়ে গেল। এগুলো নিশ্চয়ই কোনো জাদু কুমড়ো হবে। মনে হয় ওই পাখিটা কোনো জাদু বীজ নিয়ে এসেছিল। হ্যাঁ, আর আজকে তো আমি বেশ জমিয়ে কুমড়োর তরকারি খাবো। চলো এগুলোকে ভেতরে নিয়ে যাই। সদন আর প্রভা কুমড়ো ঘরের ভেতরে নিয়ে গেল, আর তারপর যেই না সদন কুমড়ো কাটলো। আরে রে রে রে, এত সোনা! আমি আমার পুরো জীবনে এত সোনা এই প্রথমবার চোখে দেখছি। আমিও। তুমি আরেকটা কাটো দেখে। সব কুমড়োর থেকেই তারা সোনাই পেল। এবার যখন মদন তাদের সঙ্গে দেখা করতে এলো, তখন এরা দুজনেই তাকে সব কথা খুলে বলল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ভালোই হয়েছে, আমি তোদের দুজনের উপরে খুব খুশি। মদন বাড়ি ফিরে এই সব কথা সুষমাকে বলল। আচ্ছা, এই কারণে ওরা এত বড় লোক হয়ে গেছে। ভালোই তো হয়েছে। সুষমার মাথায় একটা কুবুদ্ধি এলো। তার মনে আবার লালসা জন্মালো। তুমি বরং একটা কাজ করো, ওই পাখিটাকে ধরে ওর পাগুলো ভেঙে দাও, আর তারপর আমি ওকে সাহায্য করব। এর ফলে আমরাও বড় লোক হয়ে যাব। আচ্ছা, এটা কি করা ঠিক হবে? আমি চেষ্টা করে দেখব। মদন ওই পাখিটাকে ধরে ফেলে আর ওর পা ভেঙে দেয়, আর তারপর সুষমা ওর পা জুড়ে দেয় একটা কাপড় বেঁধে। পাখিটা তারপর উড়ে যায়, আর পরের দিন সেই পাখিটা তাদেরকে একটা বাক্স দেয়।
তার মধ্যেও কুমড়োর বীজ ছিল। তারা সেই বীজ বপন করল। আর একদিনের মধ্যে বীজ থেকে কুমড়ো হয়। পরদিন সেই জন্যই কথায় আছে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। সুষমা লোভী ছিল, আর তাই সে খারাপ ফল পেল। অপরদিকে প্রভা ভালো মানুষ ছিল, তাই সে সুখের জীবন কাটাতে শুরু করলো।